আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আর এবার আপনাদের যে খবরটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যেতে পারবেন আপনি এখনই, কারণ এয়ারটেল নিয়ে এসেছে স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029#। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আপনাদেরকে ঈদ উপহার হিসেবে চমৎকার একটা ঘটনা উপহার দিতে চাই, আর সেটি হচ্ছে আফ্রিকান কবিরাজ বাগলার দাদুর আরও একটা ঘটনা। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাঠানো ঘটনাগুলো আপনার কণ্ঠে পড়ে শোনানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ভূত.com-এর মডারেটর গোলাম রাব্বি ভাই এবং অন্য সব মডারেটর এবং টিম মেম্বারদের। ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে বাগলা দাদু, লালা দাদু, মালির তান্ত্রিক গুরুর কথা, যাদের ঘটনা আত্মা ফেরানো জাদু এই প্ল্যাটফর্মে শুরু করার মাধ্যমে আমার জার্নি শুরু। আর ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম আমার আফ্রিকান বন্ধু চুকসের কাছ থেকে। আজকের এই ঘটনাটিও আমি সংগ্রহ করেছি আমার বন্ধু চুকসের কাছ থেকে। এই ঘটনাটি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার, যেখানে চুকসের বাড়ি। ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। ভাইয়া, আপনি জানেন যে বাগলার দাদু অর্থাৎ চুকসের দাদু অনেক বড় একজন কবিরাজ। বাগলার দাদু ওনার মালিক তান্ত্রিক গুরুর সান্নিধ্য থেকে অনেক ভালো মানের একজন কবিরাজ হয়ে ওঠেন। কবিরাজি বিদ্যা থেকে শুরু করে অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছেন বাগলার দাদু। তাছাড়া অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাধনা করেছেন দাদু তার এই কবিরাজি জীবনে এসে। এই বাগলার দাদুর কবিরাজি জীবনে সবচেয়ে কাছে যাকে পেয়েছেন সেই ব্যক্তি হচ্ছেন লালা দাদু। লালা দাদু হচ্ছে বাগলার দাদুর বাল্যবন্ধু। তিনিও দাদুর মতো একজন অভিজ্ঞ বড় কবিরাজ। তাছাড়া লালা দাদুর পরে যে ব্যক্তিটি বাগলার দাদুর সবচেয়ে কাছের কবিরাজ তিনি হচ্ছেন ইব্রাহিম দাদু। একটা কথা, আফ্রিকাতে যে জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ওখানকার অনেক কবিরাজরা অনেক সময় একত্র হয়ে বিভিন্ন জাদু টোনা ও সমস্যার সমাধান করে থাকেন। গাম্বিয়া দেশের ভেতরে এই জিনিসগুলো আরও বেশি লক্ষ্য করা যায়। তো ওখানকার কবিরাজরা সমষ্টিগতভাবে যে কালো জাদু বা জাদুগুলো করে থাকেন তার ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর জাদু হচ্ছে সর্পবান, সর্পচালান এবং 15 কবিরাজের বান ইত্যাদি। আমি এখন আপনাদের সাথে বাগলা দাদুর ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করব। ঘটনাটি বেশ বড় হয়ে যাচ্ছে। এই ঘটনার সাথে বাগলা দাদুর জানা গাম্বিয়ার কিছু প্রচলিত কিছু ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত তথ্য দেব এবং এই জাদু করার প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করব ইনশাল্লাহ। ঘটনাটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, ঘটনা আমরা যেন বিনোদন হিসেবেই নেই। এটা চর্চা করা বা কালো জাদুর আশ্রয় নেয়া বা কাউকে এই ব্যাপারে উৎসাহ দেয়া থেকে বিরত থাকি, কেননা ব্ল্যাক ম্যাজিক মোটামুটি সব ধর্মে নিষিদ্ধ। তাছাড়া এটি শিরকের অন্তর্ভুক্ত। মূল ঘটনাটা শুরু করার আগে আমি বাগলার দাদুর ছোট একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। এই ঘটনাটা অনেক ছোট, কিন্তু এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাগলার দাদুর বিদ্যা সম্পর্কে, যে তিনি জাদুবিদ্যায় কতটা শক্তিশালী। একবার বাগলার দাদু তার ক্ষেতে অন্যান্য শাকসবজির পাশাপাশি কিছু তরমুজ চাষ করেছেন। তরমুজ বড় হবার পরে উনি একসময় লক্ষ্য করেন ওনার ক্ষেতের সব তরমুজগুলো চুরি হয়ে যাচ্ছে। প্রথম উনি বিষয়টাকে পাত্তা দেননি, কেননা এলাকার ভেতর অনেক দুষ্টু ছেলে মেয়ে আছে এবং তারা একটু একটু করে এগুলো করে এবং সিরিয়াসলি ভাবার কোনো কারণ নেই এটা নিয়ে। বাগলা দাদু মানুষ হিসেবে অনেক উদার স্বভাবের মানুষ ছিলেন। প্রথম বিষয়টি পাত্তা না দিলেও একসময় বাগলার দাদু খেয়াল করেন ক্ষেত থেকে অনেক বেশি তরমুজ চুরি হচ্ছে, যা ওনাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করছে। দাদু এবার বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন উনি এই তরমুজ চোর ধরবেন। কিন্তু চোর ধরতে গেলে পাহারা বসাতে হবে। এখন উনি পাহারা যে বসাবেন সেই সুযোগ ওনার নেই, কারণ সারাদিন খেতে অনেক খাটাখাটনির পাশাপাশি দিনে রাতে কবিরাজি করেন। আবার রাতে এসে ক্ষেত পাহারা দেওয়াটা অত্যন্ত দ্রোহ ব্যাপার।
তো উনি চোর ধরার জন্য একটা ভিন্ন কৌশল অবলম্বন করেন। সেটা হচ্ছে বাগলার দাদু একদিন সন্ধ্যায় একটা জাল নিয়ে ওনার খেতে যান। তারপর মন্ত্র পড়ে জাল খেতে বিছিয়ে দিয়ে আসেন। পরদিন সকালে খেতে যেয়ে বাগলার দাদু দেখেন ওই গ্রামের কিছু দুষ্টু ছেলে সেই জালের ভেতরে আটকা পড়ে আছে। জালটা এমনভাবে তাদেরকে পেঁচিয়ে ধরে রেখেছে তারা নড়াচড়া করতে পারছে না। তখন বাগলার দাদু গ্রামের লোকদের ডেকে দেখান, দেখো এই দুষ্টু ছেলের দল রোজ রাতে আমার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যায়। গ্রামের লোকজন সবাই তো ভীষণ অবাক দাদুর এমন জাদুর কেরামতি দেখে। যাই হোক, তারপর ওই ছেলেদের ভয় ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া তারা এমনিতে অনেক ভয় পেয়েছিল, কেননা তাদের বর্ণনা অনুযায়ী তারা যখন তরমুজ চুরি করার জন্য খেতে আসে, হঠাৎ করে তাদের কাছে মনে হলো কেউ তাদেরকে জাপটে ধরে ফেলেছে। ওরা প্রথম এটা ভেবেছিল যে বাগলার দাদু তার পরিবারের কেউ হবে, কিন্তু না, ওরা খেয়াল করে এটা একটা জাল। জালটা এমনভাবে ওদের পেঁচিয়ে ধরে ওরা ওখানে মাটিতে পড়ে যায়, আর সবাইকে এই একটি জাল পেঁচিয়ে ধরে রাখতে পারে। আর এভাবেই বাগলার দাদু জালের ওপর জাদু বিস্তার করে চোর ধরতে সক্ষম হন। এবার মূল ঘটনায় আসি। এই ঘটনাটি বেশি দিন আগের না, এটা 2022 সালের একদম প্রথম দিকে। তখন চুকস দুবাই থেকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে ছোট চাচার বিয়ে উপলক্ষে। বাগলার দাদুর ছোট ছেলের বিয়ের বেশ আয়োজন করা হলো। ছোট ছেলের বিয়েতে কোনো ধরনের কৃপণতা করেননি বাগলার দাদু। বাড়িটা বেশ সাজিয়ে গুছিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে দিলেন ছেলেকে। বিয়ের সময় বেশ ঘটা করে অনুষ্ঠান করা হলো এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে বাগলার দাদুর আত্মীয়, পাড়া প্রতিবেশী ও তার সব কবিরাজ বন্ধুরা একত্রিত হয়েছিলেন। সেখানে মধ্যভোজনের আয়োজন করা হয়েছিল। ভোজন শেষে বাগলার দাদু ও তার 11 জন কবিরাজ বন্ধুরা একসাথে বসে গল্প করছিলেন। সেখানে লালা দাদু ও ইব্রাহিম দাদু উপস্থিত ছিলেন। গল্প করার এক পর্যায়ে বাগলার দাদু লক্ষ্য করেন যে তার অন্যান্য বন্ধুরা বিভিন্ন বিষয়ে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু এদের সবার ভেতরে ইব্রাহিম দাদু একদম চুপচাপ বসে রয়েছেন। তাছাড়া তার মুখে একটা চিন্তার ছাপ। বিষয়টা লক্ষ্য করে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম, কি হয়েছে তোর? বাগলা দাদুর কথা শুনে বাকি সবাই একদম নীরব হয়ে যায়, আর সবার দৃষ্টি তখন ইব্রাহিম দাদুর ওপর। ইব্রাহিম দাদু একদম চুপ। তখন বাগলার দাদু আবারও ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করেন, কিরে, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর, বলবি? অবশেষে নীরবতা ভেঙে ইব্রাহিম দাদু বলেন, বাগলার রে, এবার মনে হয় আমার মেয়ে ও তার পরিবারকে আর বাঁচাতে পারবো না। এমন সময় লালা দাদু বলে ওঠে, কেন, তোর মেয়ের আবার কি হলো? তখন ইব্রাহিম দাদু বলেন, আমার মেয়ে, নাতনি, জামাই সহ তার পরিবারের সবার উপরে কালো জাদু করেছে আমার জামাইয়ের গ্রামের একজন শয়তান কবিরাজ। এমন জাদু করেছে যেটা কাটানো আমাদের পক্ষে সম্ভব না। বলে রাখা ভালো, ওখানে যারা উপস্থিত ছিল তারা সবাই বাগলার দাদুর মতো কবিরাজ, যার ভেতরে বাগলার দাদু, লালা দাদু, ইব্রাহিম দাদু, এই তিনজন অনেক অভিজ্ঞ কবিরাজ। যাই হোক, ইব্রাহিম দাদু বলছেন, আমার এই কবিরাজি জীবনে কত মানুষের উপকার করলাম, কিন্তু নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর কোনো উপায় দেখছি না। এই কথা শোনার পরে বাগলার দাদুর মুখটা একদম মলিন হয়ে গেল। ছেলের বিয়ের আনন্দ ভুলে নিমেষেই বুকের ভেতরে বিষাদের কালো মেঘ জমল। কয়েক বছরের চাপা কষ্টটা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। বাগলার দাদু আর নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন তিনি। বাগলার দাদু কেন কাঁদছেন জানেন? আমি চুকসকে জিজ্ঞাসা করিনি সে কথা, সে তখন কেন কাঁদছিল, কেননা সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আমি অনেক আগে শুনেছিলাম, যেখানে কুম্ভ নৃত্যকে কেন্দ্র করে বাগলা দাদুর সাথে এক কবিরাজের ঝামেলা হয়। তারপর থেকে শত্রুতা, সেই শত্রুতার বলি হতে হয়েছিল চুকসের একমাত্র ফুপুকে। যাই হোক, অশ্রু ভেজা নয়নে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম, কন্যা হারানোর বেদনা আমি জানি। আমি বাগলার বেঁচে থাকতে তোর মেয়ের কিছু হতে দেব না। তুই খুলে বল আসল ঘটনা কি। তখন লাল দাদু সহ বাকি সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলে, হ্যাঁ ইব্রাহিম, তুই আমাদের বল কি হয়েছে,
আমরাও তোর সাথে আছি, আমরা সবাই মিলে তোর মেয়ের জন্য লড়ব। কে বান মারল তোর নাতি, তোর মেয়ে আর তার শ্বশুরবাড়ির ওপর? আমাদের খুলে বল। শুরুতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে গাম্বিয়া হচ্ছে একটা মুসলমান প্রধান দেশ। আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা যখন তাকে কবরে রেখে আসি আমাদের অনেক চিন্তা থাকে, যেমন লাশ শিয়াল বা অন্যান্য জন্তু জানোয়ার খেয়ে ফেলবে কিনা ইত্যাদি ইত্যাদি। তেমনি গাম্বিয়াতে এই লাশ দাফন করার পরেও ওই ব্যক্তির পরিবারের সদস্যদের চিন্তা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গাম্বিয়াতে প্রচুর লাশ চুরি হয়। মূলত এই লাশ চুরি করে তারা যারা লাশের ওপর বিভিন্ন সাধনা করে থাকে। তাই গাম্বিয়ার প্রত্যেকটা কবরস্থান সেখানকার স্থানীয় কমিটির মাধ্যমে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বলছেন ইব্রাহিম দাদু, আমার মেয়ের জামাই কাশেম, তার কাজ হচ্ছে তাদের এলাকার একটা কবরস্থান পাহারা দেয়া। এই কাজ সে অনেক দিন ধরে করছে, কখনো কোনো সমস্যা হয়নি। 2020 সালে তার গ্রামের একজনের সাথে আমার মেয়ে জামাইয়ের বেশ ভালো সম্পর্কের তৈরি হয়। ধরুন তার নাম মার্কাস। এই মার্কাস ছিল একজন তান্ত্রিক গোছের মানুষ, যেটা একসময় কাশেম জানত। একদিন মার্কাস কাশেমকে বলে, কাশেম, তুমি চাইলে তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারি, যে টাকা দিয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবে, তবে এর বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। তখন কাশেম বলে, কি কাজ করে দিতে হবে? মার্কাস বলে, তুমি যে কবরস্থান পাহারা দাও ওখানে এমন কিছু লাশ দাফন করা হবে যা আমাদের কাজে লাগবে। আমার যখন যে লাশের প্রয়োজন হবে তখন তুমি যদি সেই লাশ আমার কাছে বিক্রি করে দাও তাহলে। না না, এই কাজ আমি করতে পারবো না। কবর খুঁড়ে লাশ বিক্রি, এই জঘন্য কাজ, আমাকে দিয়ে হবে না। তখন মার্কাস বলে, আরে কাশেম, তোমাকে কবর খুঁড়ে দিতে হবে না, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। আমার যখন লাশের প্রয়োজন হবে আমি নিজে সেটা কবর থেকে খুঁড়ে নিয়ে যাব। ওই কবর পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেব, কেউ বুঝতে পারবে না। তুমি শুধু টাকা নেবে আর মুখ খুলবে না। মার্কাসের কথা শুনে কাশেম একটু দ্বিধার ভেতরে পড়ে যায়, কেননা তার সংসারে ছিল অনেক অভাব। ওইদিকে তার কাজটা মোটেও ভালো কাজ না। মার্কাস বিষয়টা বুঝতে পারে, তখন সে কাশেমকে আরো ভালো করে বোঝায়। এই যেমন, এত ভাবছো কেন? সুযোগ বারবার আসে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। একটা সময় কাশেমও লোভে পড়ে রাজি হয়ে যায়। তো তারপর প্রতি মাসে সর্বোচ্চ 2 বার মার্কাস কাশেমের কাছ থেকে সদ্য দাফন হওয়া লাশ কিনতে থাকে। যেদিন মার্কাসের লাশের প্রয়োজন হয় সেদিন বিকেলে বা সন্ধ্যায় মার্কাস কাশেমকে বলে দিত আজকে রাতে সে আসবে সদ্য দাফন হওয়া কোনো একটা লাশ কবর খুঁড়ে তুলে নিতে। এটা বলে মার্কাস কাশেমকে টাকা দিয়ে দিত, আর সেদিন গভীর রাতে কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে যেত মার্কাস। যখন এই লাশ চুরির কাজটি করত তখন কাশেম চারপাশে লক্ষ্য রাখত যেন কেউ এদিকটায় না আসে। ওদিকে মার্কাস কবর থেকে লাশ তুলে তারপর কবরটা পুনরায় ভরাট করে দিত যাতে কেউ বুঝতে না পারে। তারপর সে লাশ নিয়ে চলে যেত। সে এই লাশের সাথে কি করত সেটা সে কখনো কাশেমকে বলেনি। এভাবে চলতে থাকে। কাশেম মার্কাসের কাছ থেকে বেশ ভালোই টাকা পেতে থাকে। বলা যায় কাশেম টাকার নেশায় ভুলে গেছে সে কত বড় পাপ করছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর ভেতরে কাশেম একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে মার্কাস এই পর্যন্ত যতগুলো লাশ নিয়েছে সবগুলো লাশ কোনো যুবক অথবা যুবতীর। এতদিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত সে কোনো বৃদ্ধ মানুষের লাশ নেয়নি। যাই হোক, একটা সময় কাশেমের ভেতরে অনুশোচনা ও অপরাধ বোধ কাজ করতে শুরু করে এবং এই ঘৃণিত কাজের জন্য সে নিজে নিজে কষ্ট পায়। সে একটা সময় সিদ্ধান্ত নেয় যে আর একটা লাশও সে মার্কাসকে দেবে না। তো একদিন মার্কাস যখন কাশেমের কাছে এসে লাশ চায় তখন কাশেম মার্কাসকে বলে, দেখো মার্কাস, এই পাপ কাজ অনেক করেছি, যথেষ্ট হয়েছে, আর না, দরকার নেই আমার এত টাকা পয়সার। তুমি ভাই সব বাদ দাও, আর না হলে তুমি অন্য জায়গায় দেখো। তখন মার্কাস বলে, এসব কি বলছো কাশেম? লাশ না দিলে কিভাবে হবে? তুমি জানো তুমি আমাকে কি বলছো? আমার এখন অনেকগুলো লাশের প্রয়োজন। এখন তুমি যদি আমাকে লাশ দেয়া বন্ধ করে দাও তাহলে আমি আবার লাশের সন্ধানে কোথায় যাবো বলো? কিন্তু কাশেম মার্কাসের কথা শুনতে নারাজ। তার এক কথা, সে মার্কাসকে কোনো লাশ দিতে পারবে না, সে আর এই পাপ কাজ করবে না। ওদিকে মার্কাস বারবার কাশেমকে অনুরোধ করে। এক পর্যায়ে মার্কাস দেখল
কাশেমকে অনুরোধ করে কোনো কাজ হচ্ছে না। তখন মার্কাস বলে, ঠিক আছে, তোমাকে আর কোনো লাশ দিতে হবে না, তবে শেষবারের মতো একটা লাশ দাও। হঠাৎ করে বন্ধ করে দিলে তো হবে না, এটা আমার প্রয়োজন। অন্তত একবার ব্যবস্থা করে দাও, আজকের মতো লাশটা দাও। আর একটা লাশ তো? হ্যাঁ, আর একটা। ঠিক আছে, আর একটা লাশ তোমাকে দেব, তবে মনে রেখো এটাই শেষ। এরপর তুমি আমার কাছে এই লাশ কিনতে আসলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, তাই হবে। এরপর সেদিন রাতে কাশেম মার্কাসকে আরও একটি লাশ পেতে সাহায্য করে। মার্কাস লাশ নিয়ে চলে যাওয়ার পরে কাশেম একটা দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, এইবার মনে হয় এই জঘন্য পাপ কাজ থেকে তার মুক্তি মিলবে। কিন্তু কে জানতো তার ভাগ্যে আসলে কি লেখা আছে। এই ঘটনা 10-12 দিন পরে এক সন্ধ্যায় মার্কাস আবার আসে কাশেমের কাছে এবং তাকে বলে আজকে বিকেলে যে লাশটা দাফন হয়েছে ওইটা তাকে দিতে। তখন কাশেম রেগে যায় মার্কাসের ওপর। তখন মার্কাস কাশেমকে বলে, আরে ভাই, রাগ করছো কেন? আগে আমার কথা শোনো। আগে তোমাকে লাশের বিনিময়ে যে টাকা দিতাম এখন তার দ্বিগুণ দেব, তবু আমার লাশ চাই। দ্বিগুণ টাকা দেবে এই কথা শোনার পরে কাশেমের চোখ লোভে জলজল করে ওঠে। সে তখন পাপের কথা ভুলে যায়, আবারও মার্কাসের কথায় রাজি হয়ে যায়। তো এভাবে আরও কিছুদিন চলার পরে একদিন আমার মেয়ের শ্বশুর অর্থাৎ কাশেমের বাবা আমার মেয়েকে জিজ্ঞাসা করে, বৌমা, বেশ কিছুদিন ধরে কাশেমের চলাফেরা আমার কাছে কেমন সন্দেহজনক লাগছে। তাছাড়া আজকাল তুলনামূলকভাবে সে বেশি বেশি বাজার করছে, বেশি বেশি টাকা খরচ করছে। তার এই টাকার উৎস কি, পাচ্ছে কোথায়? কেননা কবরস্থান পাহারা দেওয়ার কাজে যে সে সামান্য অর্থ পায় তা দিয়ে সংসার চালাতে অসুবিধা হওয়ার কথা। আমি ভালো করে জানি মাস শেষে কিরকম টাকা হাতে থাকে। কাশেমের বাবা উনিও এই কবরস্থানে পাহারা দেবার কাজই করতেন। পরবর্তীতে তার উত্তরসূরি হিসেবে কাশেম এই কাজের দায়িত্ব পায়। এই সব কাজের সাথে নিয়োজিত যারা থাকে তারা মাসে একটা নির্দিষ্ট দিনে বাড়িতে যেয়ে টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি তুলে নিয়ে আসেন। আমার মেয়ের শ্বশুর নাকি খবর পেয়েছেন যে তার ছেলে বেশ কিছুদিন ধরে ঠিকমতো কালেকশন করে না। তাদের গ্রামের 100টা পরিবার আছে, তো পাহারাদার মাসে একবার এই 100 পরিবারের কাছ থেকে চাল ডাল টাকা এগুলো নিয়ে আসে। এটাই নিয়ম, এটাই তার পারিশ্রমিক। এখন কাশেমের বাবা কোনোভাবে জানতে পেরেছেন তার ছেলে বেশ কিছুদিন ধরে এই সামান্য কিছু বাড়ি থেকে এইগুলো সংগ্রহ করে এবং অধিকাংশ বাড়িতে সে যায় না। এটাই হচ্ছে সন্দেহের মূল কারণ। কেননা এই সকল বাড়িগুলো থেকে যদি সে টাকা না তোলে বা যে সামান্য টাকা সে তুলছে সেটা দিয়ে তার চলার কথা না। সে অন্য কোনো কাজ বা ব্যবসাও করে না। যাই হোক, শ্বশুর বলছেন, বৌমা, আমাকে বলো তো কাশেম আজকাল কোথায় যায়, কি করে? সে কি অন্য কোনো কাজ করছে এটার পাশাপাশি? তখন আমার মেয়ে বলে, বাবা, আমিও আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার এই আয়ের উৎস কি। তখন সে আমার কথা এড়িয়ে গেছে আর আমাকে ধমক দিয়ে বলেছে, তুমি এসব জেনে কি করবে? তারপর আমি তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তখন আমার মেয়ের শ্বশুর বলে, নিশ্চয়ই সে কিছু একটা করছে। সে তো আর আশ্চর্য প্রদীপ পায়নি যে খসলেই দত্ত বেরিয়ে এসে টাকা দেবে। এই বলে কাশেমের বাবা চলে যান, কিন্তু তার মন কিছুতেই মানছে না। তিনি নানান চিন্তা করতে থাকেন ছেলেকে নিয়ে। যাই হোক, পরদিন কাশেম বাড়িতে এলে কাশেমের বাবা কাশেমকে ডাকে এবং তার কাছে জিজ্ঞাসা করে এত টাকা পয়সা সে কোথায় পাচ্ছে। কাশেম তার বাবাকেও কোনো কথার উত্তর দেয় না। ছেলের এমন আচরণে কষ্ট পান বাবা। এরপর তিনি সিদ্ধান্ত নেন কাশেমের ওপরে নজর রাখবেন। যেভাবে সেই কাজ, তিনি কাশেমের ওপর নজরদারি করতে থাকেন। বেশ কিছুদিন ধরে তিনি একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে কাশেম যেদিন বাড়িতে বাজার সদাই করে নিয়ে আসে তার আগের দিন সে তার স্ত্রীকে বলে, আজকে আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে বাড়ি ফিরব, তোমরা সাবধানে থেকো। এই বলে সে সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা সন্দেহজনক। কেননা অন্যান্য সব দিনে সে বাড়ি থেকে বের হয় এশার নামাজের পরে খাবার খেয়ে। তো একদিন কাশেম বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাবা আমার মেয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে, বৌমা, কাশেম এখন কোথায় গেল? তোমাকে কিছু বলে গেছে? আমার মেয়ে উত্তর দেয়, হ্যাঁ বাবা, সে বলেছে তার একটা কাজ আছে, কাজ শেষ করে সে ডিউটিতে যাবে, কবরস্থান পাহারা দেবে, আগামীকাল সকালে বাড়ি আসবে। কাশেমের বাবা তখন নিশ্চিত হলেন, কেননা সে অন্য কোনো কাজে বাড়ি থেকে বের হতে পারে। তাহলে আজকে তার ছেলে সেই কাজে বের হয়েছে।
যেটা সে এতদিন ধরে করে আসছে। কাশেমের বাবা তখন সিদ্ধান্ত নিলেন তিনি আজকে দেখবেন কাশেম কি করে, তার উপরে নজর রাখবেন। তিনি কাল বিলম্ব না করে দ্রুত হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একসময় তিনি লক্ষ্য করলেন বেশ কিছু দূরে কাশেমকে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে কাশেম একটা জায়গায় এসে থেমে গেলেন। তার পকেট থেকে ফোন বের করলেন, তারপর কাকে যেন কল করলেন। ওদিকে কাশেমের বাবা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে আড়াল করে ফেললেন আর ছেলে কি করে সেটা দূর থেকে দেখতে লাগলেন। যাই হোক, কল করার 10 মিনিট পরে একটা লোক আসলো কাশেমের কাছে। তারপর কাশেমের সাথে কিছু কথা বলে কিছু টাকা পয়সা দিয়ে লোকটা চলে গেল। কাশেমের বাবা তখন আড়াল থেকে লোকটাকে দেখার পরে তার শরীরে যেন বিদ্যুতের শক খেলেন। তিনি লোকটাকে চিনে ফেললেন। আরে, এ তো শয়তানতান্ত্রিক মার্কাস। কাল জাদুর এমন কোনো অপকর্ম নেই যে মার্কাস করে না। তার ছেলে কেন এরকম একটা জঘন্য লোকের কাছ থেকে টাকা নিল? বিষয়টা তখন তার মনে বেশ নাড়া দিল। তিনি ভাবলেন, তাহলে কি তার সন্তান কাশেম এই তান্ত্রিকের সাথে লাশ কেনাবেচা করছে? না না, এ হতে পারে না। তার ছেলে এমন কাজ করতে পারে না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। তাকে দেখতেই হবে আসল ঘটনা কি ঘটছে। যাই হোক, ওদিকে টাকা পাওয়ার পরে কাশেম ভালো করে এদিক ওদিক দেখে নিল এবং সে টাকাটার বিষয়টা যেন কেউ বুঝতে না পারে এভাবেই বাজারের দিকে হাঁটা শুরু করলো। ওদিকে বাবা দূর থেকে তাকে অনুসরণ করতে থাকলো। ছেলের এমন কার্যকলাপ নিজ চোখে দেখে কাশেমের বাবা বুঝতে পারেন তার ছেলের অধপতন হয়েছে। ঈশার নামাজের পরে কাশেম বাজার থেকে ফিরে কবরস্থানের দিকে রওনা হলে তার বাবাও দূরত্ব বজায় রেখে পেছন পেছন আসতে থাকেন। বলে রাখা ভালো, সেদিন চাঁদের আলো ছিল। চুকস বলেছে আমাদের ওখানে পূর্ণিমার রাতে বেশ ভালো পরিষ্কার দেখা যায়। তারপর কাশেম কবরস্থানে পৌঁছে যায়। ওদিকে কাশেমের বাবা কবরস্থানের ওখানে একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন আর তার ছেলে কি করে সেটা লক্ষ্য করতে থাকলেন। ওখানে একটা ছোট ঘরের মতো করে বানানো ছিল, যার ভেতরে একটা খাটিয়া, কোদাল এবং বিভিন্ন জিনিস রাখা হয়। কাশেম সেই ঘরের তালা খুলে সেখান থেকে তার বসার চেয়ার ও একটা লাঠি নিয়ে বাইরে চলে এলো আর গেটের সামনে বসে পড়ল। তারপর সে ওখানে বসে বসে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করতে লাগলো। আর ওদিকে তার বাবা ছেলের ওপর নজর রাখছেন দূর থেকে। এভাবে কেটে যায় অনেক সময়। কাশেমের বাবার যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন আজকের শেষ দেখেই তিনি ঘরে ফিরবেন। প্রয়োজনে সারা রাত ছেলের ওপর নজর রাখবেন। হঠাৎ মধ্যরাতে কাশেমের মোবাইলে একটা কল আসে। কাশেম মোবাইলে 1 মিনিটেরও কম সময় কথা বলে ফোনটা রেখে দেয়। তার ঠিক 5-7 মিনিট পর কাশেমের বাবা খেয়াল করেন মার্কাস এসেছে কাশেমের কাছে এবং তারা দুজন এদিক ওদিক দেখে সরাসরি চলে যায় সেই নতুন কবরটার কাছে, যেটাতে আজকে বিকেলে একটা লাশকে দাফন করা হয়েছে। কাশেমের বাবার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে, কি করছে তার ছেলে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ছেলে এমন জঘন্য কাজ করতে পারে সেটা তিনি নিজের চোখে দেখবেন কিছুতেই মেনে নিতে পারছেন না। ওনার ইচ্ছে করছে এখনই একটা লাঠি দিয়ে দুইজনকে পিটিয়ে ওইখানেই মেরে ফেলতে, কিন্তু উনি অনেক কষ্টে নিজেকে সংযত রাখলেন। একটা সময় মার্কাস কবর খোঁড়া শুরু করে। খুব দ্রুত কবর খুঁড়ছে সে। লাশটাকে কবর থেকে বের করে কবরটাকে আবারও আগের মতো করে গুছিয়ে রাখে। কেউ বুঝতে পারে না কবরটা খোঁড়া হয়েছিল। তারপর সে কাশেমের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলে এবং কথা শেষ করে লাশটাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। ওদিকে কাশেমের বাবা মার্কাসের পেছন পেছন যেতে থাকে খুব সাবধানে, যেন মার্কাস কিছুতেই বুঝতে না পারে। তারপর নির্জন জায়গায় এসে মার্কাস থেমে যায় আর লাশটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখে। কাশেমের বাবা লুকিয়ে সব দেখছে। তারপর সে লাশটাকে নিয়ে কি করেছিল সেই ব্যাপারগুলো আমি এড়িয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ পরেই দুটো ভয়ঙ্কর প্রাণী সেখানে আসে। তাদের দেখে কাশেমের বাবার গলা শুকিয়ে যায়। তিনি দেখেন ওই দুটোর দেহ কাঠামো অনেকটা গরিলাদের মতো এবং মুখ হচ্ছে অনেকটা সূচালো, মুখ ভর্তি দাঁত। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দুটো প্রাণীর কোনো নাক নেই, পুরোটাই মুখ এবং মুখের জায়গা জুড়ে বিশাল এক গাল। চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো টকটক করছে আর হাত ভর্তি নখ, গায়ের রং কুচকুচে কালো। কাশেমের বাবা বুঝতে পারেন এইটা কোনো সাধারণ প্রাণী না, নিশ্চয়ই এ দুটো কোনো বদজিন।
এভাবে ভাবতে ভাবতে তিনি খেয়াল করেন যে মার্কাস সেখান থেকে উঠে একটু সরে দাঁড়ালো। সে সরে দাঁড়ানোর সাথে সাথে ওই জানোয়ার রূপী দুটি জিন লাশের উপরে ঝাঁপিয়ে পড়ল আর লাশটাকে খেতে শুরু করলো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কাশেমের বাবার প্রাণ যায় যায় অবস্থা। উনি আর সহ্য করতে পারলেন না। পেছন ফিরে ওই জায়গা থেকে একটু দূরত্বে এসে এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন কাশেমের কাছে, সেই কবরস্থানে যেখানে কাশেম ডিউটি করছে। তিনি সেখানে পৌঁছেই বমি করে দিলেন। এদিকে কাশেম হঠাৎ করে বাবাকে এমন অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সে একদম কিংকর্তব্য বিমূঢ়। একটা সময় তার ঘোর কাটে এবং সে বাবাকে ধরে ফেলে, কেননা তার বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছেন। কাশেম তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এত রাতে তুমি এখানে কিভাবে এলে, আর কি হয়েছে তোমার? তখন বাবা তাকে বলেন, ওরে পাপী, তোর স্থান জাহান্নামে হবে। এটা তুই কি করছিস? আমার ভাবতেও ঘৃণা হয় আমার সন্তান এরকম জঘন্য কাজ করতে পারে। একথা শোনার পর কাশেম বেশ ঘাবড়ে যায়। সে কিছু বলে ওঠার আগে বাবা আবার বলে, আজকে সন্ধ্যা থেকে তুই যা যা করেছিস তার সব আমি জানি, এই নিজের চোখে দেখেছি। তুই জানিস তুই যে লাশটা মার্কাসকে দিলি সেটা নিয়ে সে কি করেছে? বকাঝকা চলতেই থাকে। এক পর্যায়ে তিনি ছেলেকে বোঝান এটা অনেক বড় পাপ কাজ, এখান থেকে ফিরে আসতে হবে তাকে। এরপর কাশেম তার ভুল বুঝতে পারে এবং বাবার কাছে ক্ষমা চায় আর প্রতিজ্ঞা করে জীবনে এমন কাজ আর সে করবে না। তখন তার বাবা বলে, আমি বুঝতে পেরেছিলাম তুই কোনো একটা অন্যায় কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিস, তারপর থেকে তোকে নজরে নজরে রাখছি। আজকে যদি আমি ছাড়া তো এই কর্মকাণ্ড অন্য কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলতো? নির্ঘাত মৃত্যু। বাবা হিসেবে আমি এটা চাই না তুই কোনো খারাপ কাজ করিস, তোর সাথে খারাপ কিছু ঘটুক। তখন কাশেম বুঝতে পারে বাবা তাকে কত ভালোবাসে। কাশেম বাবাকে বলে, আজকের পর থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা বলেন, তুই মার্কাসকে বলবি তুই আর এই পাপ কাজ করবি না। সে যত লোভ লালসা দিক না কেন তুই তার কথা শুনবি না। কাশেম রাজি হয়ে যায় এবং সে বলে তার কাছ থেকে একটি লাশও আর মার্কাসের কাছে যাবে না, কারো কাছেই না। সে এটাও বলবে যে তাদের ব্যাপারটা শুধুমাত্র বাবা জেনেছে, গ্রামবাসীরা জানলে হয়তো দুজনকেই মেরে ফেলবে। ওদিকে মার্কাস কোনো কথা শুনতে নারাজ। সবকিছু বলার পরে সে বেঁকে বসল। যে করেই হোক না কেন, যে কোনো উপায়ে তার লাশ চাই, তাকে লাশ নিতেই হবে। এই নিয়ে তাদের ভেতরে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে মার্কাস কাশেমকে হুমকি দিতে থাকে এবং বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে পুরো পরিবার নিয়ে তুমি বিপদে পড়বে। একসময় দুজনের হাতাহাতি মারামারিও হয় এবং কাশেম ছিল শক্তিশালী, সেজন্য মার্কাস বেশি মার খায় এবং তার একটা হাতও ভেঙে যায়। মারামারি চলাকালীন সময়ে গ্রামের কিছু লোক এসে তাদের মারামারি ঠেকিয়ে শান্ত করে এবং জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছে। তখন দুজনেই বিষয়টা এড়িয়ে যায়। পরবর্তীতে লাশ না দিতে পারার কারণে মার্কাস কাশেমের পুরো পরিবারের ওপরে কালো জাদু করে, এমনকি আমার মেয়ে ও নাতনিকেও ছাড়েনি এই শয়তান তান্ত্রিক। বাগলা দাদু ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করে, মার্কাস কিভাবে, মানে কি জাদু করেছে তোর মেয়ের সাথে? তখন ইব্রাহিম দাদু বলে, লাশের জাদু। লাশের জাদু কথাটা শুনে উপস্থিত সব দাদুরা বলে ওঠে, কি লাশের জাদু? এই যে লাশের জাদু, সেই বিষয়ে একটু পরে আসছি। ইব্রাহিম দাদু বলছেন, আমার মেয়ে জামাই ও তার পরিবারের সবাই এখন অসুস্থ। খবর পেয়ে আমি ছুটে যাই। আমার মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে কিছু খেতে পারে না, ঘুমোতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। সারাদিন নাকি তার পেটে শুধু ব্যথা করে। বাড়ির প্রত্যেকটা সদস্যের এক অবস্থা। আমি কাশেমের বাবার কাছে জিজ্ঞাসা করি, বেয়াই কি হলো এসব? কাশেম আমাকে সব কথা খুলে বলে। সব শুনে আমি কাশেমের সাথে অনেক রাগারাগিও করি, কিন্তু রাগারাগি করে তার কোনো সমাধান হবে না। তারপর আমি সবাইকে প্রতিশ্রুতি দেই যে আমি প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করবো, যেমন পানি পড়া দেয়া, এই সমস্ত কিছু আমি দিয়ে চলে আসি। আসার সময় তাদের বলে আসি আমি খুব শীঘ্রই একটা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। এই বলে আমি তার বাড়ি থেকে চলে আসি এবং এক সংবাদ সংগ্রহকারী মুকবির জিনকে পাঠাই ওখানে তথ্য সংগ্রহের জন্য। তার কিছুক্ষণ পরে আমার জিন আমাকে একটা তথ্য দেয়, যেটা শোনার পরে আমি অনেক বেশি আতঙ্কিত এবং এই সমস্যার সমাধান আমার একার পক্ষে অসম্ভব। এই জন্য শত মন খারাপের পরেও আমি তোমাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বাগলারের ছেলের বিয়েতে উপস্থিত হয়েছি। আমি জানি তোমরা পারবে মেয়েটিকে বাঁচাতে। তখন লালা দাদু
বাগলার দাদু এবং উপস্থিত সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলেন, আমরা বহু আগে থেকে বিপদে আপদে একে অপরের সাথে ছিলাম। আমরা দলবদ্ধভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান যেভাবে করেছি আগামীতেও করব। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিন বাঁচব, তবে জীবিত থাকতে আমাদের কোনো বন্ধুকে এভাবে বিপদে রাখব না। তোর জন্য আমাদের জান হাজির, তুই শুধু বল তোর মুখবির জিন তোকে কি তথ্য দিল। তখন ইব্রাহিম দাদু আবার বলতে শুরু করলেন, সেদিন রাতে আমার মুখবির জিন আমাকে জানায় যে মার্কাস কাশেমের পরিবারের ওপরে জাদুটি করেছে। তবে তার আগে ওই জিন দুটো সম্পর্কে একটু বলে রাখতে চাই, যারা লাশ খাচ্ছিল, যেটা কাশেমের বাবা দেখেছিল। তান্ত্রিক মার্কাস মূলত ওই জিনের মাধ্যমে অনেক শয়তানি কর্মকাণ্ড করে থাকে। ওই জিন দুটো হচ্ছে খবিশ জিন বা মুর্দাখোর জিন। ওরা অনেক শক্তিশালী। ওরা মার্কাসের হয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে, আর এই কাজের বিনিময়ে মার্কাস তাদেরকে মাসে 2 বার বা তার অধিক সময় মৃত ব্যক্তিদের খাদ্য হিসেবে উপহার দেয়। এখানে সবার একটা প্রশ্ন আসতে পারে, এই খবিশ জিন যদি অনেক শক্তিশালী হয়ে থাকে তবে তারা কেন নিজেরা কবর থেকে লাশ তুলে নিয়ে খায় না? উত্তর হচ্ছে, শয়তান জিন যতই শক্তিশালী হোক না কেন তারা কখনো কবরস্থানের মতো পবিত্র জায়গায় প্রবেশ করতে পারে না। এখন আসছি এই জাদুর ব্যাপারে, যে জাদু মার্কাস করেছিল কাশেমের পুরো পরিবারের ওপর। এটি এমন একটি জাদু যে জাদু কাটানো কোনো জিনের পক্ষে সম্ভব না, তবে মানুষ চাইলে পারে। কেননা এই জাদুটি করা হয়েছে একটি লাশের সাথে, যেটাকে বলে লাশের জাদু। এই লাশের জাদু নাকি অনেক প্রকার হতে পারে। তার ভিতর যে ভয়ঙ্কর জাদু সেটি হচ্ছে ভিকটিমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা, অথবা চুল, নখ, এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে খাওয়ানো এবং তারপর তাকে মেরে ফেলা। তো যাই হোক, ওই মৃত ব্যক্তিকে যখন দাফন করা হবে তখন থেকে এই জাদুর কাজ শুরু হবে। আর একবার যদি জাদু সম্পন্ন হয় তখন ওই জাদু কাটানো অনেক কঠিন। আর এই কঠিন জাদুটি মার্কাস করেছিল কাশেমের পরিবারের ওপর। মার্কাস প্রথমে তার পালিত জিনের মাধ্যমে কাশেমের পরিবারের সবার মাথার চুল অথবা নখ সংগ্রহ করে। তারপর সে একজনকে এই চুল খাওয়াতে সক্ষম হয় এবং ওই চুল খাওয়ানো ব্যক্তিটিকে কালো জাদু করে মেরে ফেলতেও সক্ষম হয়। তারপর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয়েছে তখন থেকে কাশেমের পরিবারের ওপরে জাদুর কাজ শুরু হয়ে গেছে। এখন এই জাদুর প্রভাবে সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, শয়তান তান্ত্রিক মার্কাস একজনকে কালো জাদু করে মেরে ফেলল, অর্থাৎ যার পেটের ভেতর বর্তমান কাশেমদের পুরো পরিবারের চুল রয়েছে, মার্কাস যদি তাকে এত সহজে মেরে ফেলতে পারে তবে কাশেমের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য সে কেন ভিন্ন পন্থা অবলম্বন করলো? মানে এই লাশের জাদু কেন সে নিরীহ একজনকে মারল? সে তাকে না মেরে সরাসরি কাশেমের পুরো পরিবারকে শেষ করে দিলেই পারত। উত্তর হচ্ছে, এটা অসম্ভব। কিভাবে সেটা বলছি। মার্কাস হচ্ছে একজন তান্ত্রিক বা কবিরাজ, সেই সুবাদে তার কাছে অনেক মানুষ যায় বিভিন্ন কাজের জন্য। তো এই চালাক মার্কাস একজনকে নির্বাচন করেন এবং তাকে ভুল বুঝিয়ে তার ইচ্ছাতেই প্রথমে তাকে এই চুল খাওয়ানো হয়। তারপর তাকে মেরে ফেলার যে কালো জাদুর প্রক্রিয়া সেটা তার অজান্তে হলেও সবকিছু তার সামনে এবং সম্মতিতে করা হয় এবং সে জানতেও পারে না তাকে মেরে ফেলা হচ্ছে, আর এভাবেই তাকে খুব সহজে মেরে ফেলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এভাবেই মার্কাস কাশেমের পুরো পরিবারের ওপরে জাদু করেছিল, যেটা কাটাতে হলে ওই লাশটাকে তুলে তার পেট কেটে সেই চুল বের করে নিয়ে আসতে হবে, যে কাজটি অসম্ভব। কেননা এই কাজটি করতে গেলে সামাজিকভাবে সবার বাধার সম্মুখীন হতে হবে এবং জিনের পক্ষে কবরস্থানে ঢুকে এই কাজ করা অসম্ভব। এখন এই সমস্যার সমাধান কিভাবে করব আমার মাথায় কিছুই আসছে না। ইব্রাহিম দাদু থামলেন। পুরো ঘটনা শুনে উপস্থিত দাদুরা সবাই ইব্রাহিম দাদুকে বললেন, বিষয়টা আসলে অনেক জটিল, তবে নিশ্চয়ই এর কোনো না কোনো সমাধান আছে, আমাদের একটু ভাবতে হবে। তখন লালা দাদু বাগলা দাদুর উদ্দেশ্যে বললেন, বাগলার, তুই হয়তো ভুলে গেছিস একটি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। লালা দাদুর মুখে এই কথা শুনে উপস্থিত সবাই অতি উৎসাহিত হয়ে পড়ে। তুই কি বলতে চাইছিস লালা, কি সেই প্রক্রিয়া? তখন লালা দাদু বলে, 15 কবিরাজের জাদু ও বান। তখন বাগলা দাদু বলেন, আরে এটা তো মাথায় ছিল না, কিন্তু এই জাদু করা তো অনেক কঠিন। তাছাড়া এই জাদু সম্পূর্ণ করতে 15 জন কবিরাজের প্রয়োজন, পাশাপাশি অনেক কিছু লাগবে। এই যেমন লোহার খাঁচা, একটা কালো বেড়াল, মানুষের মাথার খুলি, আরো কত কি। যাই হোক, আমরা এখানে 12 জন আছি, আর 3 জন অভিজ্ঞ কবিরাজকে নিয়ে চলো আগামীকাল সন্ধ্যায় আমার বাড়িতে। এই 15 জন কবিরাজের বান ও জাদুর কাজ শুরু করি।
বাগলার দাদুর প্রস্তাবে সবাই রাজি হয়ে যায়। তারপর বাগলার দাদু তার একজন কবিরাজ বন্ধুকে বলে দেন যে সে 3 জন কবিরাজকে খবর দিতে পারবে কিনা। সে জানায় পারবে। দাদু বলেন তিনি যেন বাগলার দাদুর কথা বলেন এবং কাকে কাকে কি জোগাড় করতে হবে সেটাও তিনি বলে দেন। এরপর বাগলার দাদু ইব্রাহিম দাদুর কাঁধে হাত রেখে বলেন, ইব্রাহিম, তুই এখন নিশ্চিন্তে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান উপভোগ কর। চিন্তা করিস না, আমরা বেঁচে থাকতে তোর মেয়ে আর তোর নাতিদের কিছু হবে না। তারপর বিয়ের বাকি অনুষ্ঠান সম্পন্ন করে যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন বিকেলের ভেতরে সবকিছুর আয়োজন করে সবাই বাগলার দাদুর বাড়িতে চলে আসে। এই 12 জনের সাথে যোগ দেয় আরো 3 জন অভিজ্ঞ কবিরাজ। এই 15 জন কবিরাজের সর্দার হয় বাগলার দাদু, কারণ তিনি সার্বিক বিবেচনায় সবচেয়ে অভিজ্ঞ। বাগলার দাদু সহ এই 15 জন কবিরাজের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও বুনো ধর্ম অবলম্বী মানুষ থাকলেও তারা সবাই ছিল জোলা জাতি। এই জোলা জাতির ভেতরে একটা প্রচলিত জাদু হচ্ছে এই 15 জন কবিরাজের জাদু ও বান। এই জাদু সম্পর্কে আরও বিষয় সামনে জানা যাবে। তো বাগলা দাদুকে সর্দার বানানো হয়। প্রথমে বাগলার দাদু কালো বিড়ালটাকে একটা ছোট লোহার খাঁচার ভেতরে মন্ত্র পড়ে তালাবন্দি করে ফেলে। তারপর উঠোনের মাঝ বরাবর ওই বিড়াল সহ খাঁচাটা রাখে এবং সেই খাঁচার উপরে একটা প্লেট রেখে সেই প্লেটের উপরে মানুষের মাথার খুলিটি তিনি রাখেন। তারপর বাগলার দাদু একটা ছুরি দিয়ে তার আঙুলের কিছুটা কেটে ফেলেন এবং সেই কাটা আঙুলটি সেই মানুষের মাথার খুলির ওপর ধরেন। দাদুর আঙুল বেয়ে রক্ত সেই খুলির ওপরে গিয়ে পড়ে। খুলির ওপরে কিছু রক্ত দিয়ে দাদু হাতে একটা কাপড় ব্যান্ডেজের মতো করে পেঁচিয়ে দেন। তারপর একে একে 14 জন কবিরাজ এভাবে আঙুল কেটে সেই খুলির ওপরে রক্ত ফেলে। এভাবে 15 জনের রক্ত দেওয়া শেষ হলে দাদুরা বাদ্যযন্ত্র নিয়ে আসেন। বাগলা দাদু খাঁচাটা সামনে রেখে উঠোনে বসে পড়েন আর বাকি 14 জন কবিরাজ 7 জন করে 2টি লাইনে বসে পড়েন। ধরেন খাঁচাটা উঠোনের মাঝ বরাবর আছে। বাগলা দাদু বসেছেন খাঁচার সামনে পশ্চিম দিকে মুখ করে, আর এই 7 জন সদস্য 2 দলের এক দল বসেছে উত্তর দিকে মুখ করে এবং অন্য দল বসেছে দক্ষিণ দিকে মুখ করে। তাদের উভয়ের লাইন শুরু হয়েছে খাঁচার পশ্চিম পাশ থেকে। যাই হোক, এরপর সবাই এক ধরনের বাদ্য বাজাতে থাকে, গান গাইতে থাকে। তারা গান গাইছিল, সেটা মূলত ছিল জোলা সঙ্গীত। একটা কথা বলে রাখা ভালো, আমার পূর্বের ঘটনা আফ্রিকার কালো জাদু, যেখানে দেখা যায় নাইজেরিয়ার কবিরাজ সুরেলা কণ্ঠে গান গাইছে, সেই একই কাজ গাম্বিয়ার কবিরাজরাও করছে। আমি চুক্সকে জিজ্ঞাসা করেছিলাম এই গান গাওয়ার কারণ কি, আর আফ্রিকার সব দেশে কি এভাবেই জাদু করা হয়ে থাকে? চুক্স যে উত্তরটা দিয়েছিল সেটা হলো হ্যাঁ, এই আফ্রিকার প্রায় দেশের জাদু করার পদ্ধতি সমষ্টিগতভাবে, জাতিগতভাবে কোনো অনুষ্ঠান ও জাদুটনা করা থাকলে তারা গান বাজনার মাধ্যমেই সেটা করে থাকে। তাছাড়া অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও এই গান বাজনার আয়োজন করা হয়। যাই হোক, ঘটনায় ফিরে আসা যাক। বাগলার দাদু সহ সবাই তখন সুরেলা কণ্ঠে গান গাইছেন। মজার বিষয় হচ্ছে বাগলার দাদু এক লাইন গাচ্ছেন, সেটা শেষ হওয়ার পরে বাকিরা বাকি অংশটুকু গাচ্ছেন। এই গান চলে প্রায় ঘণ্টাখানেক। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সূর্য ডোবার পরে গান বাজনা শেষ করে ওনারা 15 জন কবিরাজ জাদু ও বানের প্রথম ধাপ শেষ করেন। এরপর দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই। দ্বিতীয় ধাপে বাগলার দাদু ওই খাঁচার 2 পাশে কিছু আগরবাতি অথবা ওই ধরনের কিছু সুগন্ধি জ্বালিয়ে দেন। তারপর সব কবিরাজরা খাঁচাকে কেন্দ্র করে গোল হয়ে বসেন এবং একটা জায়গা ফাঁকা রাখেন। বাগলা দাদু বসলেন সব কবিরাজদের মাঝখানে, যে জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল। কিভাবে সেটা বলছি। ধরুন এই লোহার খাঁচার পাশে গোল করে সমান দূরত্বে 16টা টুল রাখা হয়। প্রত্যেকটা টুলের নাম্বার আছে। এখন হিসাব অনুযায়ী 16 নাম্বার টুল থাকবে 1 নাম্বারের পাশে। তখন 16 নাম্বার টুল সরিয়ে নেওয়া হলে 1 নাম্বার এবং 15 নাম্বার টুলের দূরত্ব দ্বিগুণ হয়ে যায় বাকি টুলের তুলনায়। ওইটা হচ্ছে ফাঁকা জায়গা। এদিকে 8 নাম্বার টুলটা একদম মাঝে বসেছে। ওই 8 নাম্বার টুলের ওপরে বাগলার দাদু বসেছেন। এখন বাগলার দাদুর ডান পাশে 7 জন কবিরাজ এবং বাম পাশে 7 জন কবিরাজ, আর সামনে বিড়াল বন্দি লোহার খাঁচা আর সেই রক্তমাখা মাথার খুলি। আশা করি পজিশনটা সবাই বুঝতে পেরেছেন। আমার মনে হয় না বুঝলেও অসুবিধে নেই। যাই হোক, এরপর শুরু হয় মন্ত্র। প্রথমে বাগলা দাদু মন্ত্র পাঠ করেন। মন্ত্র পড়া শেষ হলে 1 ও 7 নাম্বারের ভেতর থেকে মন্ত্র পড়া শুরু হয়। তার মন্ত্র শেষ হলে আবার 9 ও 15 জনকে সেই মন্ত্র পাঠ করতে হয়। এভাবে একবার দাদু, তারপর ডান পক্ষের এবং তারপরে বাম পক্ষের সবাই এভাবে পড়তে থাকেন এবং এই রিচুয়াল চলতে থাকে। এবং খাঁচার ভেতরে তখন সেই বেড়ালটা ভয়ঙ্কর হুঙ্কার দিতে থাকে এবং ছটফট করতে থাকে।
ওদিকে সবাই মিলে মন্ত্র পড়েই যাচ্ছে। একটা পর্যায়ে বিড়ালটা খাঁচার তালা ভেঙে বের হয়ে ওই ফাঁকা জায়গা দিয়ে এক দৌড় দিয়ে বাগলার দাদুর ছোট ঘরটায় চলে যায়। ছোট ঘর বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে আফ্রিকার কবিরাজদের একটা আলাদা ঘর থাকে ছোট, যেটাতে তারা কবিরাজি চর্চা করে থাকে, এবং ঘরটা বানানো হয় গোল করে, অনেকটা কুড়ে ঘরের মতো। যাই হোক, দাদুরা কিন্তু দেখছেন বিড়ালটা বের হয়ে চলে গেল। একটা জিনিস খেয়াল করেন, এই বিড়ালের শরীরে কতটুকু শক্তি থাকতে পারে সেটা আমাদের সবার জানা প্রয়োজন। একটা বিড়ালের পক্ষে একটা লোহার খাঁচা ভেঙে সেখান থেকে চলে যাওয়া সাধারণ বিষয়? হ্যাঁ, এটাই হয়েছিল, কারণ এটাই জাদুবিদ্যা। বিড়ালটা চলে যাওয়ার পরে দাদুরা উচ্চ স্বরে মন্ত্র পড়তে থাকেন। এমন সময় চারপাশে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়ে যায়। এটা হচ্ছে জিন আসার পূর্ব মুহূর্ত। সবাই মন্ত্র পড়তে থাকে এবং দেখে যে উপরে বিশাল এক খণ্ড মেঘ আস্তে আস্তে নিচের দিকে নামছে। মনে হচ্ছে কোনো একটা দৈত্য দানব মেঘের উপরে ভেসে ভেসে আসছে এবং সে নিচের দিকে নামছে। এমন দৃশ্য দেখার সাথে সাথে ভয়ে যে কারো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। সবাই ছিল ৮০ বছরেরও বেশি বয়স্ক এবং অভিজ্ঞ কবিরাজ। তারা তাদের এই কবিরাজি জীবনে এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছে, তাই তাদের উপরে এগুলো কোনো প্রভাব ফেলেনি। আস্তে আস্তে সেই জমাট বাঁধা কালো মেঘ নিচে নামতে থাকে এবং একদম নিচে চলে আসে। হাসি শোনা যাচ্ছিল আগে থেকেই, শুধু শব্দটা ধীরে ধীরে প্রকট হচ্ছে। একটা সময় কাছে চলে আসে সেই জমাট বাঁধা মেঘ এবং সেটা থেমে যায়, হাসিও থেমে যায়। হঠাৎ সেখান থেকে বিশাল লম্বা দুটো হাত বাগলার দাদুর দিকে এগিয়ে আসতে থাকে এবং যেখানে খাঁচা ছিল সেই জায়গায় এসে হাতগুলো থেমে যায়। হাতগুলো দেখতে নাকি মানুষের হাতের মতো হলেও আকারে অনেক বড়। তখন বাগলা দাদু সেই রক্তমাখা খুলিটা হাতের ওপরে দিলে সেই হাত নিয়ে যায় এবং জমাট বাঁধা মেঘের মধ্যে আবারও মিলিয়ে যায়। তারপর সবাই লক্ষ্য করে ওইখান থেকে একটা আলো এসে বাগলার দাদুর ছোট ঘরে প্রবেশ করলো এবং সাথে সাথে ওখানে থাকা বিড়ালটা একটা চিৎকার দিয়ে ওঠে। তার কিছুক্ষণ পর ওই ঘর থেকে একটা গম্ভীর কণ্ঠে দাদুকে কেউ ডাক দেয়, বাগলার। ডাক শুনে বাগলার দাদু এক মুহূর্ত বিলম্ব না করে সেখানে চলে যান। তারপর বাগলার দাদু ওই ঘরে থাকা জিনদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। এর কিছুক্ষণ পরে বাগলার দাদু হাসি মুখে ঘর থেকে বেরিয়ে আসেন এবং তার বন্ধুদের বলেন, কাজ হয়েছে। এটা শোনার পর ইব্রাহিম দাদু বলেন, আলহামদুলিল্লাহ। ওই ঘরে কি হলো সেটা বাগলার দাদু তার কবিরাজ বন্ধুদের সাথে শেয়ার করলেও সাধারণ কোনো মানুষের পক্ষে এই বিষয়গুলো নিয়ে নাকি জানা বা চর্চা করা সম্ভব না। আমি এখানে কিছু বিষয় জানতে না পারলেও চুকস আমাকে একদম নিরাশ করেনি। সে আমাকে মূল বিষয়টা বলেছে। আমি এখন এই 15 কবিরাজের বান ও জাদু কি সেটা বর্ণনা করছি। গাম্বিয়া সহ সেনেগালের কাসামান্স ও মালির আকাসিয়া অঞ্চলে এই জোলা জাতিদের দেখা যায়। তো এই জোলা জাতিদের ভেতরে বিভিন্ন ধর্মের মানুষ থাকলেও তারা জাতিগতভাবে কিছু সামাজিক আচার অনুষ্ঠান করে থাকে, যার ভেতরে কুম্প নৃত্য অন্যতম। তাছাড়া বিশ্বাস করে তারা যে তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য অসীম শক্তিধর জিন রয়েছে, যার ভেতরে একজন হচ্ছে মাহু। এই মাহু শব্দের অর্থ হচ্ছে গুরু বা ওই ধরনের কিছু। তো এই মাহুকে ডাকার পদ্ধতি সেটাকে বলে 15 কবিরাজের জাদু বা বান। এখানে জাদু একটা জিনিস আর বান মারা আর একটা জিনিস। তাহলে বান শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে? তার কারণ হচ্ছে মাথার ওপরে 15 জনের রক্ত দান করা, এটাকে বলে বান। এই বান মাহুকে উপহার স্বরূপ দেয়া হয়। মজার বিষয় হচ্ছে এটিকে তাদের ভাষায় বান বলা হয়। আর এই যে কালো বিড়াল, এই বিড়ালের উপরে মাহু ভর করেছিল। মাহু যখন এখানে আসলো তার আগে সে দূর থেকে প্রভাব খাটিয়ে বিড়ালটাকে খাঁচা থেকে মুক্ত করে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন খাঁচা বন্দি করে রাখা হলো বিড়ালটাকে? উত্তর হচ্ছে, এই রিচুয়াল ঠিকঠাক মতো সম্পন্ন হলে ওই খাঁচার তালা কোনো অদৃশ্য শক্তি অর্থাৎ মাহু নিজে খুলে দেবে, আর তখন বুঝতে হবে এই রিচুয়ালটা ঠিকঠাক মতো হয়েছে। বিড়ালটাকে সে মুক্ত করে বাগলার দাদুর ছোট ঘরে নিয়ে যায়। মূলত ওই বিড়ালটা তখন সম্পূর্ণ মাহুর নিয়ন্ত্রণে ছিল। মেঘের ভেতর থেকে যে দুটো হাত বেরিয়ে এসেছিল, ওই দুটো হাত ছিল মাহুর। ওপর থেকে মাহুর সর্বপ্রথম নজর পড়ে ওই বানের ওপর এবং হাত বাড়িয়ে 15 কবিরাজের বান গ্রহণ করে সে। তারপরে সে কাজ হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মাহুকে পুরো ব্যাপারটা জানানো হয় এর পরে, এবং মাহু সন্তুষ্ট হবার পরে, এবং সে কি প্রক্রিয়ায় কাজ করেছিল সেটা বললে সেই 15 কবিরাজের ক্ষতি হয়ে যাবে। সুতরাং সেটা এখানে প্রকাশ করতে চান না এবং সেটা অপ্রাসঙ্গিক। তো
তো যাই হোক, এইভাবেই 15 কবিরাজের বান ও জাদুর মাধ্যমে ইব্রাহিম দাদুর নাতি এবং শ্বশুরবাড়ির লোকজন রক্ষা পেল। এই জাদু কাটানোর পরে পাগলার দাদু, লালা দাদু ও ইব্রাহিম দাদু এই 3 জন মিলে মার্কাসের ওপরে ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছিলেন। এখন বলবো সেই ঘটনা। 15 কবিরাজের জাদু ও বানের পরে পাগলার দাদু, লালা দাদু ও ইব্রাহিম দাদু সিদ্ধান্ত নেন মার্কাসের ওপরে ভয়ঙ্কর জাদু করবেন। এখন একজন কবিরাজকে এত সহজে মারা যায় না, কারণ তারা বিভিন্ন সুরক্ষা কবচ পরিধান করে এবং তাদেরকে জিনেরা নিরাপত্তা দেয়। সেখানে একজন কবিরাজকে বান মেরে ফেলাটা বেশ কঠিন বিষয়। তবে দাদুরা এই কাজটা করেছিলেন একটা প্রচলিত জাদুর মাধ্যমে। এই কাজটি ওনারা যে জাদুর মাধ্যমে করেছিলেন সেটা হচ্ছে সর্পচালান। এটি আফ্রিকার একটি ভয়ঙ্কর জাদু, আর এই জাদু মূলত তারাই করতে পারেন যারা এই বিষয়ে পারদর্শী, ক্ষমতাবান। এই সর্প চালানোর ভেতর আবার 3 প্রকার সর্পচালন জাদু আছে। ব্যাপারটা একটু খুলে বলি। সরাসরি বিষাক্ত সাপ চালান দিয়ে জাদু। এই জাদু একটি সাপ ধরে তন্ত্র মন্ত্র পড়ে চালান দেয়া হয়। তবে এই জাদুটা ততটা ভয়ঙ্কর না, কেননা এটাতে সাপের বিষ নামানো সম্ভব। অর্থাৎ সাপ চালান দেবার পর সেই নির্দিষ্ট ব্যক্তিটিকে দংশন করে, তবে বিষ নামানো সম্ভব এই ক্ষেত্রে। এটি আফ্রিকার ভয়ঙ্কর সর্পচালান জাদু, অর্থাৎ দ্বিতীয় যে জাদুটি। এই জাদুটি করা হয় যেই পদ্ধতিতে, সেটি হলো কবিরাজরা প্রথমে বন জঙ্গল থেকে অনেকগুলো বিষাক্ত সাপ ধরে নিয়ে আসে। একজনের উপরে সর্পচালান করতে হলে কমপক্ষে 8 থেকে 10টি বিষাক্ত সাপের প্রয়োজন। তারপর সেগুলোকে টুকরো টুকরো করে কেটে হাঁড়িতে গরম করে গরম পানির সাথে সেদ্ধ করা হয়। তারপর সেটার উপরে তন্ত্রমন্ত্র পড়ে জাদু প্রয়োগ করার ফলে সেই সাপ জ্বালানো ফুটন্ত গরম পানি থেকে আধা হাত সমান একটা সাপের জন্ম নেয়। তারপর এই সাপটি 7 দিনের জন্য আলাদা করে রাখা হয়। মূলত এই তন্ত্রমন্ত্রের ফলে সেখান থেকে এক ভয়ঙ্কর পিশাচ সাপের জন্ম হয় এবং সেই সাপটিকে চালান দেয়া হয়। এবং যে কবিরাজের ওপর চালান করা হয়েছে সে যদি কোনোভাবে জানতে পারে তার উপরে এই সর্প চালান করা হয়েছে, তাহলে শুধু এই সাপের থেকে বাঁচা সম্ভব যদি এই সাপের মোকাবেলার পদ্ধতি সে জেনে থাকে। তবে এর মোকাবেলা করার জন্য সবসময় খুব কম সময় পাওয়া যায়। এখন এই ব্যক্তি যদি এই সময়ের ভেতরে একটি জান বেটু দিয়ে গণ্ডি কেটে বসে পড়ে এবং তন্ত্রমন্ত্র পড়ে এবং একটি জিন হাজির করতে পারে, যেটি একটি ঈগল পাখির রূপ নিয়ে হাজির হবে, তখন ওই ঈগল পাখিরূপী জিন ওই চালান করা সাপটির কাছাকাছি আসার পরে সেটি ধরে নিয়ে যাবে। আর ওই সাপ ধরতে সাহায্য করে কবিরাজের কাছে থাকা জামবেটুর ভেতরে থাকা জিন। তৃতীয় পদ্ধতি। এই পদ্ধতির সর্পচালান হচ্ছে আফ্রিকার ইতিহাসের সবথেকে কঠিন এবং ভয়ঙ্কর সর্পচালান। এটি হাতে গোনা কয়েকজন কবিরাজ করতে পারে, তার ভেতরে পাগলার দাদু একজন। এটি যদি কারো ওপরে একবার চালান করা হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই যে তাকে বাঁচাবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তবে এই জাদুর সফলতার সংখ্যা খুব কম। তাছাড়া এই জাদু করার প্রক্রিয়াটা অনেক কঠিন বলে সেটি পারলেও সহজে কেউ এটা করতে চায় না। যাই হোক, পাগলার দাদু, ইব্রাহিম দাদু ও লালা দাদু এই 3 জন মিলে এই জাদুটি করেছিল মার্কাসের উপরে। কি ছিল সেই জাদু? ইব্রাহিম দাদুর মেয়ের শ্বশুর বাড়ির সকলের ওপরে করা কালো জাদু কাটিয়ে পরবর্তীতে পাগলার দাদু, ইব্রাহিম দাদু এবং লালা দাদু পরামর্শ করেন তারা মার্কাসের ওপরে কি জাদু করবেন। সিদ্ধান্ত হয় সর্প জাদু করবেন। অমাবস্যার রাত 3 দাদু মিলে প্রথমে একটি বিষাক্ত সাপ ধরেন, তারপর সাপটিকে পিটিয়ে মারেন। এই সাপটিকে এমনভাবে পিটিয়ে মারা হয়েছিল যাতে ওই সাপের বিষ দাঁত ভেঙে না যায়, শরীরের কোনো অংশ বিচ্ছিন্ন না হয়ে যায়। তারপর সেই মৃত সাপটিকে মাটিতে রেখে সেখানে কিছু চিহ্ন আঁকেন। তারপর সেখানে আগুন জ্বালাতে শুরু করেন। শুরু হয় যজ্ঞ, যা চলে ঘন্টার পর ঘন্টা। এই যজ্ঞ করতে যে মন্ত্র পাঠ করা হয় তাতে নাকি চোয়াল লেগে যায়। তাছাড়া এত কিছু করার পরেও এই জাদু নাকি অনেক সময় কাজ করে না, এই জন্য সেখানকার কোনো কবিরাজরা এই জাদু করতে চান না। যাই হোক, ঘন্টার পর ঘন্টা ওনারা মন্ত্র পড়তে থাকেন। একটা সময় সাপটা নড়ে ওঠে এবং সেটা জীবিত হয়ে যায়। তখন ওই সাপটাকে চালান করে দেয় মার্কাসের ওপরে, আর সেই সাপটা মার্কাসকে দংশন করতে সক্ষম হয়। তারপর খোঁজ নিয়ে দেখা যায় সাপের কামড়ে মার্কাস মারা গেছে। এটাই ছিল সর্পচালান জাদু। অনেক হয়তো ভাবছেন মৃত সাপ আবার জীবিত হলো কিভাবে? মূলত ওই সাপটা জীবিত না হলে ওই সাপের ভেতরে কোনো একটা পিশাচ বা ভয়ঙ্কর জিন ভর করে সেই সাপটিকে জীবিত করেছিল। সর্পচালান বাদেও সেখানে সাপ দিয়ে আরও অনেক ধরনের জাদু আছে, যেটা সর্পবান। যেমন একটি সাপের ওপর কালো জাদু করে মানুষ মেরে ফেলা। আরও অনেক অজানা বিষয় আছে যেটা আমি জানি না।
এই ছিল ঘটনা। আমি চুক্সকে বলেছিলাম তোমার আত্মা ফেরানো জাদু ঘটনাটি ভূত.com-এর লিসনারদের অনেক ভালো লেগেছে, তুমি প্লিজ এইরকম কোনো ঘটনা থাকলে আমাদের জানাও। তো চুক্স তারপর আমাকে এই ঘটনাটি বলে। এই ঘটনার সাথে আরও অনেক কিছু সে দেখেছে, তার দাদুর কাছ থেকে শুনেছে। প্রথমে বলতে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। কর্মব্যস্ততার কারণে বেশি একটা সময় বের করতে পারি না, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারলাম। অনাকাঙ্ক্ষিত ভুল এবং ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। পাঠিয়েছেন মেহেদি হাসান। থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি শেয়ার করার জন্য। আমি বিশ্বাস করি এই ঘটনাটি আমাদের লিসেনারদের সবারই অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমরা আজকের মতো বিদায় নেব, তবে তার আগে ছোট্ট করে একটা খবর জানিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে যে অচিনপুর সহ আপনার পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড যদি আপনি স্ট্রিমিং করতে চান, তাহলে আপনার জন্য দরকার হচ্ছে এয়ারটেলের বেস্ট স্ট্রিমিং প্যাক। 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*179# নাম্বারে। আপনারা সবাই আত্মীয় পরিজন নিয়ে চমৎকারভাবে ঈদ করুন, ঈদ কাটান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।